নমস্কার। আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে একটা বিশেষ দিন তোমরা জানো এবং সেই অবস্থায় তোমরা ঘরবন্দি রয়েছো। তোমরা জানো আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন এবং এই জন্মদিনে আমরা প্রথম কবিগুরুকে আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, প্রণাম জানিয়ে এবং সর্বোপরি এখন বিশ্ব বাংলা লাইভ চ্যানেলের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রথম যে কবিতাটা আজকে তোমাদের পড়াবো সেটা দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে। আমি একটু উৎসে চলে যাই। এটা শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত 11 সংখ্যক কবিতা। এর লেখার একটা সুন্দর ইতিহাস আছে। তোমরা নিশ্চিত জানো সবাই যে রবীন্দ্রনাথ বহু মৃত্যু দেখেছেন, বহু উত্থান পতন, তার জীবনের বহু সন্ধিক্ষণ, বহু দুঃখ কষ্ট যন্ত্রণা পেরিয়েই কিন্তু তিনি এতগুলো বছর কাটিয়েছেন। তো আমি 1940 সাল থেকে বলবো যে 1940 সালে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল কালিম্পংয়ে তার ছেলের কাছে। সেখানে তিনি একটু সুস্থ হয়ে উঠলেন। ওঠার পরে তিনি কিছুদিনের মধ্যে কিন্তু আবার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে নিয়ে আসা হলো জোড়াসাঁকো যে ঠাকুর বাড়ি সেখানে। এবং আমরা সবাই জানি যে এখানে দুজন বিখ্যাত ডাক্তার তাকে দেখেছিলেন। তোমরা নাম জানো, ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টর নীলরতন সরকার। ওনারা দেখে বলেছিলেন যে আপনি কবিতা লিখবেন না, আপনার লেখা উচিত নয়, আপনি পুরো বিশ্রামে থাকুন, আপনি ভাববেনও না। কিন্তু আসলে রবীন্দ্র ভাবনায় আমরা দেখেছি এত স্বতঃস্ফূর্তভাবে তার মনের মধ্যে কবিতা আসে, সহজ সুন্দর ভাবনার মধ্যে তিনি নিমজ্জিত হয়ে যান, তিনি থাকতে পারেননি। তাকে এই ঠাকুর পরিবার থেকে, ঠাকুর বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া হলো তার নিজস্ব ক্রিয়েশন, তার সৃষ্টির জগৎ শান্তিনিকেতনে। ঠিক ওই শান্তিনিকেতনে যখন তিনি মুক্ত বাতায়ন প্রান্তে ইজি চেয়ারে এলান দিয়ে উন্মুক্ত নীল আকাশের দিকে তাকাতেন, তখন তার ছায়াচ্ছন্ন মনে অনেক সুদূরের ইতিহাস মনে উঁকি মেরে যেত। ঠিক ওই সময় 1941 খ্রিস্টাব্দে তার যে উদয়ন বলে যে বাড়িটি, সেখানেই তিনি এই কবিতাটা বলেছিলেন। কেন? আসলে তিনি তখন লিখতে পারতেন না, লিখতেন না। তার নাতনি স্থানীয় কোনো ব্যক্তি তারা লিখে দিতেন। তো এই কবিতাটা মোটামুটিভাবে রাত্রি 3:15 সম্ভবত শেষ হয়েছিল। তারপরে কবি ঘুমিয়ে পড়েছিলেন। সকালবেলাতে অনেকটা বেলায় যখন রানীচন্দ তার ঘরে ঢুকেছিলেন তখন দেখলেন যে উনি ঘুমাচ্ছেন। কিছু সময় পরে তিনি উঠে বললেন যে, রানী এসেছিস? দেখ টেবিলে একটা লেখা আছে, ওখানে আর কয়েকটা লাইন একটু যোগ করে নে তো। রানী তার আগে কবিতাটা দেখেছিলেন। রবীন্দ্রনাথ বলে দিলেন, দেখো রূপনারায়ণের কুলে যে তোমরা আজকে যেটা পড়বে আমার কাছে, আমি যেটা বোঝাবো, তার শেষ 4 লাইনটা দেখো। সে কখনো করে না বঞ্চনা,
আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এটা বলার পরে রানীচন্দ ওটা লিখলেন। তো পুত্র রথীন্দ্রনাথ বলেছিলেন যে পিতৃদেব এর নামকরণ করে যেতে পারেননি। তখন কবিতাগুলোর প্রথম লাইনটা নিয়ে নামকরণ করা হয়েছিল। এটা শেষ লেখা, আরোগ্য, এগুলো মোটামুটি সব কাব্যেরই এরকম একটা ধরন ছিল। তো রূপনারায়ণের কুলে যদি প্রথম দেখো ছাত্ররা, তাহলে দেখবে যে রূপের পরে একটা কিন্তু হাইফেন আছে। রূপনারায়ণ কিন্তু একটা নদী, কিন্তু হাইফেন কথাটার অর্থ তাহলে কি বোঝায়? একটা আলাদা হয়ে গেল রূপ, একটা নারায়ণ। আসলে এই রূপ মানে কিন্তু বাস্তবের জগৎ, আর নারায়ণ মানে তার বিবেকের জগৎ, তার চিন্তা চেতনার জগৎ। সীমার থেকে অসীম এই চেতনাই কিন্তু তার মনের মধ্যে সেদিন অনেক কিছুর জন্ম দিয়েছিল। এবারে দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, তাহলে কি তিনি নদী সাঁতরে এসছেন? রূপনারায়ণ সাঁতরে এসছেন? আমি বলেছি যে রূপনারায়ণ যদি নদী আমরা এখানে না স্বীকার করি, তাহলে কিন্তু একটা বিবেকের দুয়ারে জাগ্রত হওয়ার, চেতনার দুয়ারে জাগ্রত হওয়ার একটা বাস্তব সুন্দর কাহিনী কিন্তু এখানে আছে। তাহলে সেটা কি? একটা চেতনার একটা বিশাল প্রান্তর, দিক দিগন্ত তিনি পেরিয়ে এলেন। যেরকম একটা নদী সাঁতরাতে গেলে আমাদের খুব কষ্ট হয়, ভয় হয়, কিন্তু তবুও আমরা পেরিয়ে এসে একটা সুন্দর আনন্দের জগতে উত্তীর্ণ হই। সেরকম বহুকাল, বহুদিন, অনেকগুলো বছর কাটিয়ে রবীন্দ্রনাথ তার বাস্তব জীবন থেকে বিবেকের দুয়ারে জাগ্রত হয়ে অনেক কিছু শিখলেন, অনেক কিছু ভাবছেন। কি সেই ভাবনা? দেখো তার অভিজ্ঞতার কথাটা তিনি কিভাবে আমাদের বলছেন। খুব ছোট্ট কবিতা, কিন্তু প্রতিটি লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইনের মধ্যেই কিন্তু একটা ইনার মিনিং বা তাৎপর্য আছে। তোমাদের প্রতিটি লাইন থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা সেগুলো ভালো করে দেখো। তার চেতনার প্রথম স্তর, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তিনি জানছেন যে এই জগৎটা স্বপ্ন নয়। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নটা তখনই স্বপ্ন থেকে যায় যখন সেটা বাস্তব হয় না। কিন্তু কবি জানেন যে তার জীবনটা পরিপূর্ণভাবে বাস্তব। পরিপূর্ণ বাস্তব মানে এখানে কোনো রোম্যান্টিকতার, এখানে কোনো অবাস্তবতার কোনো জায়গা নেই। এই জগৎটা আসলে কিন্তু খুব কঠিন একটা লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বাঁচার জন্য যে লড়াই। এই লড়াইতে কোনো স্বপ্ন নেই, কোনো অলৌকিকতা নেই। মানুষকে প্রতিনিয়ত কঠিন কঠোর সংগ্রাম করে কিন্তু, এবং তার পরের লাইনে দেখো সেই প্রতিচ্ছবিটা আরো কত প্রমিনেন্ট হয়েছে, আরো কত পরিষ্কার হয়েছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আপনার মানে নিজের রূপটাকে তিনি কিভাবে দেখলেন? রক্তের অক্ষরে। না, রক্তপাত হয়নি, তার মনের মধ্যে একটা অদ্ভুত রক্তক্ষরণ। আসলে মানুষ যখন জীবন সংগ্রামে ব্রতী হয়, দারুণ সংগ্রামী হয়, দারুণ লড়াই করে, মনের মধ্যে অহরহ তার রক্তপাত চলে, সেই রক্তক্ষরণ। আমি ওই যে বললাম, ওঠানামা, জীবনের দুঃখ, এই অনির্বাণ দুঃখগুলো অনেকটা সেই পাশ্চাত্য একজন সমালোচকের কথা মনে পড়ে যায়, ওশান অফ টিয়ার্স।
আমাদের জীবনটাই এরকম চোখের জলের সমুদ্র, আমরা সেই লবণাক্ত সমুদ্রে হাবুডুবু খাই। কবিও তার এই দুঃখের জীবনটা কিন্তু পেরিয়ে এসছেন। পেরিয়ে এসে জীবনের অন্তিম লগ্নে গোধূলি বেলায়, জীবনের শেষ বছরে তার অদ্ভুত সুন্দর অভিজ্ঞতার কথা বলছেন। কি বলছেন? তিনিও সংগ্রামী, তার জীবনটাও বাস্তব, তার জীবনেও বহু রক্তপাত ঘটেছে। বিবেকের জাগরণে কিন্তু এটাই তিনি আমাদের কাছে পরিষ্কার করে দিলেন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমি আবারও বলি, এইটাই তার চেতনার আবার সেই দ্বিতীয় স্তর, যেখানে কঠোর সংগ্রাম, অসাধারণ লড়াই করে একটা মানুষের বেঁচে ওঠা, মানুষ হয়ে ওঠা, এই চিন্তা, এই চেতনাই তাকে বারবার একটা নিদারুণ সত্যে উত্তীর্ণ করেছে। সত্যটা এটাই যে জীবনে লড়াই করতে হয়, লড়াই ছাড়া কিন্তু মানুষ বড় হয় না। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জীবনের অনেকটা স্তর পেরিয়ে এসে অনেক দুঃখ যন্ত্রণাকে সহ্য করেই মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। এটাই কিন্তু রূপনারায়ণের কুলে এই কবিতার আসল সত্য। তিনি সত্য সম্পর্কে আরেকটা সুন্দর স্তরে উত্তীর্ণ হলেন। দেখো তার পরের লাইন, সত্য যে কঠিন। আমরা গুরু নাট্যাংশে এই সত্য আর মিথ্যার লড়াই কিন্তু পড়েছিলাম। সেখানে আমরা দেখেছি প্রতিনিয়ত সত্যকে লড়াই করতে হয় মিথ্যার সাথে। সে কারণে সত্যকে কঠিন হতে হয়। সত্য নরম হলে, বিনীত হলে সবসময় কিন্তু জীবন এগিয়ে চলে না। তাহলে সেই কঠিন সত্যের সাথে লড়াই হবে মিথ্যার, সেই সত্যকে কঠিন হতে হবে। সেই সত্য তিনি দারুণভাবে গ্রহণ করেছেন। সত্যটা কি? তার জীবনের প্রথম সত্যটা আমি যেটা এক্ষুনি বললাম, এই জীবনটা আসলে অবাস্তব নয়। একটা ইংরেজিতে কথা প্রচলিত আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমাদের জীবন গোলাপের পাপড়ি বেছানো সুখের বিছানা নয়। এখানে দুর্নিবার লড়াই, আজীবন লড়াই। এই লড়াইটাই কিন্তু তার প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি বলেছিলাম? এখানে তিনি ক্ষতবিক্ষত হচ্ছেন, বারবার আঘাত পাচ্ছেন, বেদনায় জর্জরিত হয়েছেন। আমি একটু আগেই বলেছি তোমাদের যে প্রান্তিক থেকে শুরু করে, রোগশয্যায় থেকে শুরু করে, আরোগ্য থেকে একেবারে শেষ লেখা পর্যন্ত অনেক উত্থান পতন কাহিনী, অনেক মৃত্যু, অনেক দুঃখ যন্ত্রণা তিনি পেরিয়ে এসেছেন। তার সেই সুন্দর অভিজ্ঞতাকে তিনি এই রূপনারায়ণের কুলে কবিতাতে ব্যক্ত করেছেন সত্যরূপে। সেই সত্যকে ভালোবাসতে হবে, যে সত্য প্রকৃতই মানুষকে পথ দেখাবে। তাহলে দেখো, মিথ্যার সাথে সত্যের লড়াই, এর ফলে কিন্তু সত্যের জয়। সেই সত্যকে গ্রহণ করে আমাকে বাঁচতে হবে। কারণ এর পরের স্তরে কি বললেন? যে এই প্রকৃত সত্য যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমি বাঁচতে পারবো। কারণ সত্য কোনোদিন মানুষকে বঞ্চনা করবে না, ঠকাবে না। সত্য মানুষকে একটা সুন্দর অভিজ্ঞতার জায়গাতে নিয়ে যায়, যে কারণে এই সত্য কোনোদিন বঞ্চনা করবে না। তারপরের লাইনে দেখো, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত।
আমি একটু আগেই বলেছি যে আমাদের সমস্ত মানুষের লড়াই মৃত্যুর আগে পর্যন্ত, সমাজ সংসার সমস্ত প্রতিকূলতা সমস্ত কিছুর বিরুদ্ধেই কিন্তু টিকে থাকার লড়াই, জীবনে এগিয়ে যাওয়ার লড়াই। রবীন্দ্রনাথকেও এরকম অনেক চড়াই উতরাই পেরিয়ে সুদীর্ঘ বছর কাটিয়ে আজকে জীবনের শেষে আসতে হয়েছে। এটাই তার প্রকৃত অভিজ্ঞতা। তাহলে তার শেষে তিনি কি বললেন, তার অভিজ্ঞতাটা কি? যে আমাদের জীবনের একটা অসীম অনন্ত দুঃখ আছে, এই দুঃখের তপস্যা আমরা করে চলেছি আজীবন, এবং সেটা জীবনের শেষ পর্যন্ত কিন্তু এই লড়াই আমরা লড়ছি। সেই লড়াই থেকে আমরা কি করছি? সত্যের মূল্য লাভ করিবারে। সত্য এটাই, আমি সত্যগুলো আগে বলেছি। বাস্তব জীবন একটা সত্য, জীবনের স্বপ্ন, রোম্যান্টিকতা এগুলো থাকলেও এগুলোর বিশেষ মূল্য কিন্তু নেই। সত্য কোথায়? তোমাকে লড়াই করে বাঁচতে হবে। সত্য কোথায়? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় আমাদের জীবন কিন্তু পরিপূর্ণ। সত্য কোথায়? মানুষকে মিথ্যার সাথে লড়াই করতে হয় সারাটা জীবন। তারপরে দেখো একেবারে শেষ লাইনে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থটা খুব পরিষ্কার। আমাদের লড়াইটা যেহেতু মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত, আমরা তো শুধু পৃথিবী থেকে সব কিছু নেব না, কিছু তো দিতে হবে, কিছু তো ক্রিয়েশনের জগৎ তৈরি করতে হবে। তাহলে মানুষকে আমি কি দেব? রবীন্দ্রনাথ জীবনের শেষ প্রান্তে এসে তার এই সত্যের কথাই কিন্তু আমাদের বলে যাচ্ছেন। এইটাই কিন্তু দেনা শোধ করার তাৎপর্য। আমি পৃথিবী থেকে যা পেলাম, আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম, মৃত্যুর আগে আমার অভিজ্ঞতাটাকে আমি সমস্ত মানুষের কাছে, বিশ্ব মানবের কাছে পৌঁছে দিতে চাই। এইভাবে তিনি রূপনারায়ণের কূলে জেগে উঠে তার কঠিন সত্যের কথা ব্যক্ত করলেন। আশা করি তোমরা কবিতাটা সবাই বুঝতে পেরেছ। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু লাইনে চলে যাই। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। প্রশ্ন আসতে পারে, রূপনারায়ণ কি, সেখানে জেগে ওঠার তাৎপর্য কি? পরের লাইনটাও ইম্পর্টেন্ট, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কার চিন্তা ভাবনা? তিনি এ জীবনকে স্বপ্ন নয় কেন বলেছেন? আবার দেখো, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তিনি কিভাবে চিনেছিলেন? জীবনকে কিভাবে তিনি অনুভব করেছিলেন? এর উপরেও প্রশ্ন আসতে পারে। আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, দেখো, সে কখনো করে না বঞ্চনা। এটা বারবার প্রস্তুত করবে প্রশ্নের জন্য। তোমাদের উচ্চ মাধ্যমিকে এই লাইন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব উজ্জ্বল। এই লাইন থেকে সে বলতে কার কথা বোঝানো হয়েছে? সে বঞ্চনা করে না কেন? আর একেবারে শেষ লাইন আমি যেটা বলেছিলাম, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কার মৃত্যুর কথা বলা হয়েছে? এবং সেই মৃত্যুতে তিনি সমস্ত দেনা কিভাবে শোধ করার কথা কবিতার মধ্যে ব্যক্ত করেছেন তা লেখো। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। উচ্চ মাধ্যমিকের এই রূপনারায়ণের কূলে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে এটা পড়ে নিও।
এরপরে আমি উচ্চ মাধ্যমিক এর পরে মাধ্যমিকের দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি গদ্য অদল বদল, আমি সেই অদল বদলের ঘটনায় কিন্তু চলে যাব। তো দেখো, এই অদল বদল যিনি লিখেছেন তিনি পান্নালাল নানালাল প্যাটেল। আমরা তাকে পান্নালাল প্যাটেল হিসেবে চিনি এবং উনি গুজরাটি লেখক। তো ন্যাশনাল বুক ট্রাস্ট কর্তৃক যে প্রকাশিত সেরা 13, এই সেরা 13 গ্রন্থ থেকে গল্পটা নেওয়া হয়েছিল। গুজরাটি লেখা থেকে দ্য এক্সচেঞ্জ অনুবাদ করেছিলেন এস সুন্দর, আর সেই এক্সচেঞ্জ থেকে আমাদের অনুবাদক অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত বাংলাতে অনুবাদ করেছিলেন। তাহলে দেখো, আমি উৎসটা বললাম। এইবারে আমি সবসময় একটা কথা বলি ছাত্রদের, যে আগেও বলেছি যে তোমরা খুব ভালো করে কিন্তু গল্পটা জানবে। রিডিং পড়ার কোনো বিকল্প কিন্তু নেই, প্রতিটি লাইন ধরে ধরে কিন্তু বুঝবে এবং রিডিং পড়ে গল্পটাকে কিন্তু সুন্দর করে মাথায় রাখবে। আমি তোমাদের ছোট্ট করে একটু গল্পটা বলে নিই। দেখো, এখানে দুটো চরিত্র আছে, অমৃত এবং ঈশাব। অমৃত ঈশাব আসলে কিন্তু দুজন বন্ধু, খুব অভিন্ন হৃদয় বন্ধু। এদের মনের মিল কিন্তু সাংঘাতিক। দেখো, এখানে অনেকগুলো মিলের কথা আছে। আমি আগে গল্পটার একটু টোটালটা একটু বলে নিই, বলার পরে আমি লাইন বাই লাইনে ব্যাখ্যা কিংবা প্রশ্নে চলে যাব। তারপরে একেবারে এ গল্পের যে আসল অর্থ আমি সেটাই তোমাদের বিশ্লেষণ করব। তো দেখো, এই ঈশাব এবং অমৃত, এই যে অভিন্ন হৃদয় দুই বন্ধু, এদের মনের মিল অনেক। দেখবে এখানে অনেকগুলো আছে মিলের কথা আছে। তারা একই স্কুলে পড়ে, একই জায়গায় বাড়ি, একই রকম জামা। ওদের বাবা দুজনেই কিন্তু কৃষক। ওদের দুই বাবাই কিন্তু খুব কষ্ট করে সংসার চালায়, সুদে টাকা নিয়ে চালায়, সংসার চালায়, এবং দুজনেই প্রায় একই বয়সী, একই ক্লাসেও পড়ে। তাহলে অমিলটা কোথায়? দেখো ছাত্ররা, অমিল কিন্তু দুটো জায়গাতে আছে। প্রথমত আমাদের অমিলটা চোখে পড়বে অমৃত নামটার মধ্য দিয়ে। তোমরা বুঝতে পারছো যে অমৃত আসলে কিন্তু হিন্দু, আর ঈশাব আসলে কিন্তু একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় অমিল চোখে পড়বে, ঈশাব আর তার বাবা দুজনেই মাত্র বাড়িতে থাকেন, কিন্তু অমৃতের বাবা মা ছাড়াও কিন্তু 3 ভাই আছে। তাহলে আমি আশা করছি এখানে তফাৎটা বলে দিতে পারলাম। এটা কিন্তু একটা প্রশ্ন। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে দাগ দিয়ে নেবে, এখান থেকে মিল আর অমিল কি সেটার উপরে প্রশ্ন আসবে। 5 নম্বরেরও আসতে পারে, 3 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। তো আমি যেটা বলছিলাম, গল্পটা বলছিলাম তোমাদের, কি হলো তারপরে। তো হঠাৎ করে একটা ফরমান জারি করে ফেললো মাকে অমৃত, যে ঈশাবের মতো আমার জামা চাই। কিন্তু জামা কিভাবে দেবে, গরিব মানুষ। মা অনেক বোঝানোর চেষ্টা করলো, বললেন যে ঈশাবের বাবা তাকে খুব মারধর করেছিল জামাটা দেওয়ার সময়, তো তুই কি সেই মারধর খেতে চাস? ও বললো, ঠিক আছে, আমাকে মারো, বেঁধে রাখো, সব কিছু করো, কিন্তু জামা আমার চাই। অনেক বোঝানোর পরে যখন হলো না, বললো যে ঠিক আছে, তোর বাবাকে বল।
এতেও কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। তারপরে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, স্কুল যাওয়া বন্ধ করে দিল, এমনকি ইসাবের বাড়ির গোয়াল ঘরে লুকিয়েছিল, তোমরা এখানে পড়েছ। অবশেষে হার মানল বাবা মা, তাকে ইসাবের মতো একই রঙের একই ধরনের একটা জামা তৈরি করে দেওয়ার পরে সেই দুই অভিন্ন হৃদয় বন্ধু চলে গেল কোথায়? হোলির দিনের পড়ন্ত বিকেল বেলায় একটা নিম গাছের কাছে ওরা রাস্তার উপরে একটা সান বাঁধানো জায়গায় বসেছে। সেখানে একদল ছেলে তাকে দেখতে পেল, ওরা ধুলো ছোঁড়াছুড়ি করছিল। তো দুজনেই ওরা পাশে চলে এলো, পাশে এসে তাদেরকে বলল যে আচ্ছা ঠিক আছে, তোরা তো সবই একই রকম ছেলে, একই বয়সী, একই সব, তো তোরা এক কাজ কর, দুজন কুস্তি লড়, দেখি তোরা কে পালোয়ান না কেউ ভীরু কা পুরুষ, একটু দেখে নি, লড়ে যা তোরা, বেশ মজা হবে। কিন্তু অমৃত ঠিক চায়নি। অমৃত জানে যে নতুন জামাটার জন্য সে মায়ের সাথে বাবার সাথে ভয়ানক কাণ্ড করেছিল। তো অমৃত ফতোয়া জারি করে যে দিয়ে জামাটা পেয়েছিল, তার জন্য তার মনে আছে যে জামাটা যদি কোনোভাবে নোংরা হয় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু বাবা মায়ের বকুনি কিংবা এই ধরনের কিছু জুটতে পারে। তো তারপরে কি হলো না, ওই যে দলটা, ওই দলের একদল যে ছেলেরা কাদা ছোঁড়াছুড়ি বা ধুলো ছোঁড়াছুড়ি করছিল, তারা দৌড়ে এলো, দৌড়ে এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। এবং তার মধ্যে যে সবচেয়ে দুষ্টু ছেলেটা, সে হচ্ছে কালিয়া, সে কুস্তি লড়তে শুরু করে দিল। এবং তোমরা জানো, এটা পড়েছ যে খুব চেষ্টা করেও সে বাঁধন ছেড়ে যেতে পারল না, তার জামাটা নোংরা হলো, কাদা হয়ে গেল, এবং সেইখানে অমৃত কাদায় পড়ে গেল। আর সেটা দেখে ইসাবের মেজাজ কিন্তু চড়ে গেল। আমি আগেও বলেছি, ইসাব অভিন্ন হৃদয় বন্ধু। তখন সবাই চেঁচিয়ে উঠল কাদায় যখন অমৃত পড়ে গেল, কালিয়া জিতেছে, অমৃত হেরেছে, চেঁচামেচি হওয়াতে ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাব তখন কালিয়াকে ডেকে নিয়ে এমন ল্যাং মারলো, সে ব্যাঙের মতো পড়ে গেল, দিয়ে পা হাত ছোঁড়াছুড়ি করে চেঁচামেচি করতে লাগলো। এবং যখনই আস্তে আস্তে ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল, তখন কিন্তু কালিয়ার বাবা মা এসে তাকে পিটোতে পারে এই আন্দাজ করেই কিন্তু তারা সব খালি হয়ে গেল এবং ওখান থেকে চলেও গেল। এই অবস্থাতে যখন অমৃতকে নিয়ে এলো ইসাব, তখন দেখলো যে ওর জামার বুক পকেটের পাশে 6 ইঞ্চি পরিমাণ একটু ছিঁড়ে গেছে। তখন কি হলো, তখন দুই বন্ধু কিন্তু একটা অভিনব বুদ্ধি, বিশেষত অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও টানতে টানতে দুটো বাড়ির মাঝে নিয়ে এসে ইসাবকে বলল যে আমার সঙ্গে আয়, এবং অমৃত জামার বোতাম খুলতে গেল এবং হুকুম দিয়ে বলল যে তোর জামাটা খুলে আমারটা পর। ইসাব বলল যে কি হবে, এসব কি করছিস তুই? অমৃত বলল শিগগিরই কর, নাহলে কেউ দেখে টেকে ফেলবে। ছাত্ররা তোমরা জানো যে এই সময় দুজন কিন্তু দেখেছিল, একটি ওই দলের মধ্যে একটি ছেলে দেখেছিল, আর তোমরা জানো যে ইসাবের বাবা কিন্তু এই ঘটনাটা কিন্তু দেখেছিল, এমনকি ওদের কথাবার্তাও কিন্তু শুনেছিল। তো যাই হোক, অমৃত বলল যে ইসাব জামা যখন খুলতে টুলতে লাগলো, যখন বুঝতে পারছে না, তখন তাকে জিজ্ঞেস করলো যে জামা অদল বদল, কিন্তু সুবিধাটা কি হবে, তোর বাবা তো তোকে পিটবে। তখন অমৃত বলল যে হ্যাঁ, বাবা হয়তো আমাকে মারবে, কিন্তু আমার মা তো আছে, মা আমাকে ঠিক বাঁচিয়ে দেবে। ইসাবের মনে পড়লো এই কথাটা, যে হ্যাঁ, বাবা যখন মারতে যায় অমৃতকে, তখন অমৃত কিন্তু মায়ের পেছনে লুকিয়ে যায় এবং দু একটা চড় হয়তো পড়ে, কিন্তু বাবার ওই
ভারী হাতের যে থাপ্পড় বা চর সেটা থেকে তো অন্তত বাঁচা যায়। তো যাই হোক, তারপরে তো জামা অদল বদল হলো। ওই সময় তারা ওই দুই বাড়ির মাঝখান, তাদের ভয়ে তখন বুকটা কিন্তু ঢিপ ঢিপ করছিল, কি করবে বুঝতে পারছিল না। এবং আস্তে আস্তে তারা বাড়িতে চলেও গেল। মা দেখলেন জামাটা ছেঁড়া, তিনি মাফ করে দিলেন, সুসুতো দিয়ে রিপু করে দিলেন। তারপরে আবার কিন্তু ওরা কি করলো, দুই বন্ধু হাতে হাত ধরাধরি করে ওই বুড়ির বাড়ি পোড়ানো, হোলি এগুলো দেখতে দেখতে বেরিয়ে গেল। তারপরে একটা ছেলে ফিরে আসার সময় বলল যে তোরা জামা অদল বদল করেছিস? বলে দেবো। তারা তখন আরো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় দেখছে হিসাবের বাবা বাড়ির দাওয়াতে বসে তামাক খাচ্ছে, হুঁকো খাচ্ছে। বললো যে তোমরা পালিয়ে এসছো কেন, এসো আমার কাছে। কিন্তু দুই ছেলে বুঝতে পেরেছিল যে হিসাবের বাবা কিন্তু তাকে পিটোতে পারে। তো যাই হোক, এই ভাবনা চিন্তার পরে আস্তে আস্তে হিসাবের বাবা, অমৃতের মা, তার নাম হচ্ছে বাহালি বৌদি। বাহালি বৌদিকে তখন খুব গর্বের সাথে বলছেন যে বাহালি বৌদি, অমৃত আজ থেকে আমার ছেলে। আমি অমৃতকে প্রতিপালন করতে রাজি আছি। বাহালি বৌদি বললেন যে আপনি হাসান ভাই, আপনি একজন ছেলের দায়িত্ব নিতে পারেন না, আপনি দুজন ছেলেকে কি করে মানুষ করবেন? তখন বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও প্রতিপালন করতে রাজি আছি। ব্যাপারটা তখন সবার সামনে উদ্ঘাটন হয়ে গেল যে অমৃতর মতো ছেলে মানে কি। তখন সমস্ত মানুষজনকে, পাড়ার লোকজনকে আসল সত্যিটা কিন্তু হাসান ভাই পরিষ্কার করে বলে দিলেন যে শুধু ওই জামা বদলের ঘটনাটার পেছনে আসলে ওর কোন জায়গাতে আনন্দ হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, আমি সেই পরিবর্তনের ব্যাখ্যাতে পরে আসছি। আমি ঘটনাটা একটু বলে নিই। হাসান ভাই বলছে কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এইভাবে সমস্ত ভালোবাসার গল্পটা বলার পরে সবারই বুক ভরে গেল, সবাই গেল। এবং এতে এই ঘটনার পরে কিন্তু অমৃত হিসাব কিন্তু আর অপ্রস্তুত বোধ করল না। এই অদল বদলের ঘটনা নিয়ে যখন সবাই শোরগোল তুলল, তখন তাদের আনন্দই হলো এবং তারা গ্রাম প্রধানের কাছে গেল। সেখানে তার নতুন নামকরণ হলো। অমৃতকে বললেন অদল, আর বদল বললেন হিসাবকে। দেখো একটা লাইন আছে, খুব সুন্দর একটা লাইন। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কাছে গেল। উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো। বেশ ভালো কথা, ছেলেটা খুশি হলো। এর পরের লাইনটা খেয়াল করো, ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত হিসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হলো। আশা করি ছাত্রছাত্রীরা আমি তোমাদের কাছে মূল গল্পটাকে উপস্থাপিত করতে পারলাম। এইবারে আমি বলেছিলাম যে তাৎপর্যটা কোথায়, আমার মনে হচ্ছে না, বা আমি ঠিক এটাতে আসতে পারছি না যে পান্নালাল প্যাটেলের মতো একজন জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত সফল গল্পকার, শক্তিমান একজন লেখক, তিনি আসলে শুধু জামা অদল বদলের কাহিনীটাকে এখানে নিয়ে এসেছেন। আসলে জামা অদল বদলের মধ্যে আরো আমার মনে হয় অনেক কিছুর অদল বদল ঘটে গিয়েছিল। একটা বদল তো আমরা দেখেইছি, হাসান ভাই বললেন যে ও আমাকে বদলে দিয়েছে। আমরা এই জায়গাতে চলে আসি। আমি যেটা বলেছিলাম তোমাদের যে মূল তাৎপর্যটা কি, এটাই কিন্তু আমাদের পরীক্ষাতে লিখতে হয়।
না হলে কিন্তু ভালো নম্বর আসে না। এই ইনার মিনিংটাকে তোমাদের জানতে হবে। তো আমরা আলোচনার সুবিধের জন্য যদি মনে করি যে অদল বদলটা কিভাবে ঘটেছে, আমি দুভাগে ভাগ করে নেব। একটা বাহ্যিক অদল বদল আর একটা আভ্যন্তরীণ অদল বদল। দেখো ছাত্ররা, একটু খেয়াল করো যে বাহ্যিক অদল বদলে কি অদল বদল হয়েছে। প্রথমত আমরা দেখেছি অমৃত আর ইসাব যে জামা বদল করেছিল দুটো বাড়ির মাঝে, এটা একটা বাহ্যিক অদল বদল। এছাড়াও আর একটা বাহ্যিক অদল বদল খুব সামান্য হলেও হয়েছে, সেটা হচ্ছে অন্তর দিয়ে হাসান ভাই মানে ইসাবের বাবা অমৃতকে তার সন্তান হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। এখানেই কোথাও একটা অদল বদল ঘটে গেছে তার জীবনে। অমৃতকে কেন তার ছেলে হিসেবে স্বীকৃতি দেবে? এই দুটো একটু বাহ্যিক অদল বদল। এরপরের খুব গুরুত্বপূর্ণ অদল বদল হচ্ছে মানসিক অদল বদল, আভ্যন্তরীণ অদল বদল। আমি এই আভ্যন্তরীণ অদল বদলের প্রথমেই রাখবো কিন্তু সাম্প্রদায়িকতার অদল বদল। উনি দেখিয়েছেন, পান্নালাল প্যাটেল, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান, জৈন নয়, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্ধুত্বের বদল এবং মনুষ্যত্বের বদলই কিন্তু আসল। দুজন ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির মানুষ, ভিন্ন জাতির বন্ধু, কিন্তু কোথাও এখানে সাম্প্রদায়িকের সমস্যা বা সাম্প্রদায়িকতার সমস্যা কিন্তু হয়নি। গড়ে উঠেছে একটা সম্প্রীতি বোধ। সেটা দুই বন্ধুর মধ্যে যেমন, বাহালি বৌদি এবং হাসান ভাইয়ের মধ্যেও কিন্তু সেরকম। আমরা সম্প্রদায়গত মিলনের পরে আসবো বন্ধুত্বের অদল বদল। দেখো ছাত্ররা, তোমরা একটু ভালো করে ভাবো, এই বন্ধুত্বের অদল বদলের মধ্যে কি রয়েছে? একটা অসীম ভালোবাসা, অন্তর থেকে, মন থেকে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করা। এখানেও সেই জাতি ধর্ম বর্ণ এর ঊর্ধ্বে উঠে কিন্তু অমলিন সুন্দর বন্ধুত্বকে গ্রহণ করাটাই কিন্তু অদল বদল। আবার দেখো, তাদের মানসিকতার অদল বদল হয়েছে। ভাবো, এই যে জামাটা অদল বদল হলো, অমৃত নাও বদল করতে পারত। তার নতুন জামা অনেক কষ্ট করে থেকে বাবার কাছ থেকে সে আদায় করেছে, কিন্তু এখানেও দেখো এই মানসিকতা একেবারেই কিন্তু অনড় হয়ে থাকেনি। বন্ধু, আমি বলেছিলাম অভিন্ন হৃদয় বন্ধু। তাহলে এইখানেও একটা কিন্তু মানসিকতার অদল বদলের মাধ্যমে একটা সম্প্রীতি বোধ, একটা সুন্দর সৌন্দর্য বোধ, এটাও কিন্তু গড়ে উঠেছে। আবার এরপরে যে অদল বদলটা ঘটেছিল সেটা কিন্তু আরো সাংঘাতিক, আরো সুন্দর, খুব তাৎপর্যপূর্ণ। সেটা তোমরা রীতিমধ্যে জেনে গেছো যে হাসানের বদল। হাসানের বদল কেমন হলো? আমি একবারও বলবো না যে হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দু, তা কিন্তু নয়। এইখানেই কিন্তু একটা মনুষ্যত্বের অদল বদল রয়েছে। আমি একটু হাসানের চরিত্রটা একটু বলে নিই। হাসান খুব রুক্ষ শুষ্ক, কঠিন, দারুণ প্রহার করে, শাসন করে তার ছেলে ইসাবকে। কিন্তু একবার ভাবো তো, এর জন্য কি শুধুমাত্র হাসানকে দায়ী করা যায়? তা তো নয়। তারও তো দাম্পত্য জীবন ছিল, স্ত্রী ছিলেন, এখন নেই, মারা গেছেন। তার সাহচর্য, ভালোবাসা হাসান পায়নি। দ্বিতীয়ত, সংসারের ঘানি, কষ্ট, যন্ত্রণা, দুঃখ সহ্য করে ওই কৃষক পরিবারের সন্তান, মানে আমি হাসানের কথা বলছি, তিনি
কঠিনভাবে কিন্তু সংসারটা প্রতিপালন করছেন, ছেলেকেও মানুষ করছেন। প্রতিনিয়ত ঘাম ঝরিয়ে তিনি কৃষিকাজ করে লড়াই করছেন। তো তার জীবনটা তো মধুময় নয়, তার জীবনটা তো খুব লড়াকু জীবন। এখানেই হাসান কিন্তু দারুণভাবে কি হয়েছে, কঠোর হয়েছে, কঠিন হয়েছে, রুক্ষ হয়েছে, শুষ্ক হয়েছে। তার মধ্যে কোথাও একটা স্নেহ ভালোবাসার প্রলেপ ছিল না। কিন্তু এর জন্য শুধু তাকে কিন্তু আমি দায়ী করতে পারি না। যাই হোক, তীব্রভাবে তিনি ছেলেকে শাসন করেন। এটা হয়তো তার ভুল। এই ভুলটা ভাঙলো কোথায়? একটা ছোট্ট 10 বছরের ছেলের কথায়। আমার তো মা আছে, এই কথাটা তাকে পুরো বদলে দিল। আসলে হাসানও কিন্তু একজন শাশ্বত পিতৃহৃদয়, তার মধ্যেও পিতৃত্বের একটা ফল্গু ধারা আছে, জেগে ওঠে তার মধ্যে সেই ফল্গু ধারা। নিমেষের মধ্যে সে বুঝল মাতৃহারা অনাথ ইসাবকে আমি মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে পারিনি। এখানেই তার বদল। আসলে এইটা ভাবতে হবে যে মায়ের স্নেহ ভালোবাসা একটা নিকষিত হেম। হেম মানে সোনা। সোনা যেরকম আগুনে পুড়ে খাঁটি হয়, মায়ের ভালোবাসাও কিন্তু সেরকম সোনার মতো খাঁটি, অমূল্য। বিশ্বের প্রতিটি সন্তান সন্ততির জন্য এই পবিত্র খাঁটি মায়ের স্নেহ ভালোবাসার খুবই প্রয়োজন। আমাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার বন্ধনেই কিন্তু আমাদের সন্তান সন্ততিকে মানুষ করতে হয়, না হলে তারাও রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাহলে দেখো, অমৃতের এই কথাটাই কিন্তু ইসাবকে বদলে দিল, হাসানকে বদলে দিল। হাসান নিমেষের মধ্যে বুঝতে পারল যে কোথাও সে একটা এতদিন গোলমাল করে এসেছে, ভুল করে এসেছে। সেই জন্যই বাহালি বৌদি এবং গ্রামের সবাইকে সে বলেছিল কি খাঁটি কথা। আমি আসবো প্রশ্ন উত্তরে। খাঁটি কথা মানে কিন্তু এখানে দুটো। খাঁটি কথা কি? একটা বন্ধুত্বের বিষয় তো রয়েইছে, আর দ্বিতীয় কথা কিন্তু ওই মাতৃস্নেহ। মাতৃস্নেহটা খাঁটি, সেই খাঁটি জিনিসটা কিন্তু তার মধ্যে ছিল না বলেই আজকে ইসাব তার বাবাকে ভীষণ ভয় পায়। মায়ের স্নেহ ভালোবাসা পায়নি বলেই সেও এরকম ভাবে দুঃখে কষ্টে মানুষ হচ্ছে। এই ঘাটতি তার থেকে গেছে। তাহলে দেখো, অদল বদল কিন্তু এখানে, কিন্তু এর পরে কিন্তু আরো একটা বদল আছে। তার একটা অসাধারণ সুন্দর ইঙ্গিত কিন্তু লেখক দিয়েছেন। সেই ইঙ্গিতটা কি দেখো, আমি শেষ লাইনটায় বলেছিলাম, ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা সুন্দর বিশ্বায়ন ঘটেছে এখানে। এখানে প্রতিটি মানুষ আসলে কিন্তু আমাদের সমাজের ইউনিট, একক। কি ইঙ্গিত দিলেন পান্নালাল প্যাটেল? ইঙ্গিত দিলেন আমরা প্রতিটি মানুষ যদি ওই মায়ের স্নেহ ভালোবাসার মতো মূল্যবান সম্পদ নিয়ে মানুষ হই, তাহলে আমরাও কিন্তু আমাদের দেশ, আমাদের মানুষ, আমাদের সমাজকে ভালোবাসতে পারব। যদি আমাদের সন্তান সন্ততিরা এই স্নেহ ভালোবাসা নিয়ে মানুষ হয়, তাহলে তারা সমাজ গড়তে পারবে, দেশ গড়তে পারবে। তাহলে দেখো, এই স্নেহ ভালোবাসার বন্ধন নিয়ে আমরা মানুষ, পাড়া প্রতিবেশী, সমাজ, আমাদের দেশ, আর দেশ গড়তে পারলে আমরা সারা বিশ্বকেও ভালোবাসতে পারবো মানবতার বন্ধনে। ফলে এখানেও কিন্তু একটা সুন্দর বিশ্বায়ন ঘটে গেছে। তাহলে দেখো, শুধু সাম্প্রদায়িকতার অদল বদল নয়,
বন্ধুত্বের নয়, শুধু মানসিকতার নয়, পিতৃহৃদয়ের এই অদল বদলের মধ্যে একটা ছোট্ট ছেলে অমৃত শিখিয়ে দিল আমরা কিভাবে মানুষ হব, কিভাবে আমাদের সমাজ, দেশ, বিশ্বকে কি চোখে দেখব, কিভাবে আমরা গড়ে তুলব। এটাই আসলে অদল বদল। প্রতিটি মানুষকে বদলাতে হবে। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতার বন্ধন দিয়ে তাদের দেশ, সমাজকে গড়তে হবে। এর অদল বদলের একটা প্রচ্ছন্ন ইঙ্গিতও কিন্তু এই গল্পের মধ্যে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি এর তাৎপর্যটা কি বলতে চাইলাম। যদি অদল বদল থেকে প্রশ্ন আসে, প্রশ্ন যদি আসে যে অদল বদল গল্পের নামকরণের সার্থকতা, আমি আবারও বলি, নামকরণের সার্থকতা আসলে সেই আমাদের 5 নম্বরের প্রশ্ন, মানে 150টা শব্দে লিখতে হয়, 10% বেশি কম হতেই পারে। সেখানে ঘটনা বেশি লেখার অবকাশ নেই, কিন্তু তাৎপর্য বা ইনার মিনিংটাই কিন্তু সুন্দর করে তোমাদের লিখতে হবে। প্রথমে দেবে যে সাহিত্যে নামকরণ বিভিন্ন ধরনের হয়, কখনো ঘটনা ভিত্তিক, কখনো চরিত্র ভিত্তিক, কখনো পর্ব ভিত্তিক, কখনো সংখ্যা ভিত্তিক, আবার কখনো ব্যঞ্জনা ভিত্তিক। অদল বদল এই দুটো শব্দ কিন্তু আসলে সংখ্যা নয়, পর্বও নয়, ঘটনাও ঠিক নয়। ঘটনা আছে, কিন্তু ঠিক ঘটনা অদল বদল মানে কিন্তু সবসময় ঘটনা বুঝবো তা কিন্তু নয়। আসলে এর মধ্যে কিন্তু একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ ব্যঞ্জনাপূর্ণ একটা ইঙ্গিত আছে। তাই তোমাদের লিখতে হবে যে এটা আসলে কিন্তু ব্যঞ্জনাপূর্ণ নামকরণ বলে আমার মনে হয়েছে। কিন্তু মনে হলে তো হবে না, তোমাকে পরের প্যারাতে কেন ব্যঞ্জনাপূর্ণ সেটা কিন্তু তোমাকে দিতে হবে। আমি এতক্ষণ ধরে যে তোমাদের তাৎপর্যটা বোঝালাম সেই তাৎপর্য কিন্তু পরিষ্কার করে দিতে হবে। আমি আরো বলি, সাম্প্রদায়িকতার অদল বদল, মানসিকতার অদল বদল, বন্ধুত্বের অদল বদল, পিতৃহৃদয়ের অদল বদল এবং পাড়া থেকে, সমাজ থেকে, দেশ থেকে বিশ্বায়নের যে মানসিকতার অদল বদল, এটাও কিন্তু একটু অল্প করে দিয়ে দিতে হবে। একেবারে শেষ লাইনে লিখতে হবে যে এইভাবে গল্পটার মধ্যে একটা অসাধারণ ব্যঞ্জনা ধরা পড়েছে বলে এটা ব্যঞ্জনাপূর্ণ নামকরণ হিসেবে সার্থক এবং সঙ্গত হয়েছে বলেই আমার মনে হয়। তাহলে দেখো, আমি এইবারে তোমাদের প্রশ্নে চলে যাই। তোমরা সব রিডিং পড়বে খুব ভালো করে, আমি বলেছিলাম রিডিং, রিডিং অ্যান্ড রিডিং। রিডিং পড়লে 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের 20টা শব্দের মধ্যে উৎস সহ লেখা সবই তোমরা ভালো করে লিখতে পারবে। আর 3 নম্বরের 60টা শব্দে যে ব্যাখ্যা আসে সেটাও উৎস দিয়ে লিখতে হয়। আমি আস্তে আস্তে আসছি। দেখো, প্রথম পেজে লাইনে চলে যাও। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, ইম্পর্টেন্ট লাইন, প্রশ্ন আসবে এখান থেকে, ছেলে দুটো কারা? উত্তর কি হবে? অমৃত এবং ঈশাব। মিল কোথায়? আমি বলেছিলাম একই ক্লাসে পড়ে, একই বয়স, একই পাড়ায় থাকে, বাবারা একই ধরনের কাজ করে, হ্যাঁ, এগুলো সবই মিল, একই ধরনের পোশাক। অমিল দুটো জায়গায় বলেছিলাম, একটা জাতিগত আর একটা অমৃতের বাবা মা 3 ভাই থাকে, আর ঈশাবের বাবা আর ঈশাব, এই হচ্ছে অমিল। এটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, তার জন্য প্রস্তুতি নেবে। পরে চলে যাও, লড়ে যা তোরা, বেশ মজা হবে। উক্তিটি কার? উক্তিটি ওই যে দলে যারা ধুলো ছোড়াছুড়ি করছিল তাদের মধ্যে একজন। কাদের উদ্দেশ্যে বলেছে? অমৃত আর ঈশাব। ঠিক আছে, এটা 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। তারপরের লাইনটা দেখো, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে।
উক্তিটি কার এবং মা ঠ্যাঙাবে কেন? উক্তিটা অবশ্যই অমৃতের। সে দৃঢ় গলায় জানিয়েছিল যে সে ওই কুস্তি টুস্তি লড়বে না। মা ঠ্যাঙাবে কেন সেটাও বলেছিলাম। নতুন জামা বহু কষ্ট করে বাবা মা তাকে করে দিয়েছে, তার মূল্য সে বোঝে, সেই কারণে নোংরা হলে ছিঁড়ে গেলে তাকে ঠ্যাঙাতে পারে, এই জন্যই কিন্তু সে বলেছিল। পরের লাইনটা দেখো, এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে? নতুন জামা পরার জন্য অমৃত কি কাণ্ড করেছিল এটা একবারে পরিষ্কার করে দেবে। মা বাবাকে কিভাবে জ্বালিয়েছিল, প্রথমত সে ফতোয়া জারি করে দিয়েছিল, স্টেপ বাই স্টেপ লিখবে, প্যারা ওয়াইজ লিখবে, যে জামাটি মনের মতো জামা না পেলে সে স্কুলে যাবে না। তারপরে মা তাকে ভয় দেখিয়েছিল যে হিসাবের বাবা তাকে পিটিয়েছিল, তোকেও পেটাতে পারে। তখন সে সেই জায়গা থেকেও নড়েনি। সে আরও কি করেছিল, জোর করে জামাটা ছিঁড়ে দিয়েছিল কিছুটা। তখন বেকায়দায় ফেলার জন্য এগুলো, যাই হোক, এই সব স্টেপ বাই স্টেপ এই কথাগুলো দেবে। এবং বলেও ছিল যে আমাকে মারো, বেঁধে রাখো, তাও আচ্ছা, কিন্তু জামা আমাকে দিতে হবে। এর জন্য সে খাওয়া ছেড়ে দিয়েছিল, স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিল এবং হিসাবের গোয়াল ঘরে সে লুকিয়েছিল। এটাও একটা ব্যাপার, সেটাও দেবে তোমরা। এরপরে চলে এসো, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল কেন? ওই যে খুব মজা, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কাদায় লুটোপুটি খাচ্ছে, এই কারণে। পরের লাইনটা দেখো, হিসাবের মেজাজ চড়ে গেল। প্রশ্ন আসবে, হিসাবের মেজাজ চড়ে গেল কেন? আসলে অমৃতকে কাদায় ফেলেছে কুস্তি করার জন্য, তার জামা নোংরা হয়েছে। অভিন্ন হৃদয় বন্ধু হিসেবে হিসাব এটা মেনে নিতে পারেনি, তাই তার মেজাজ চড়ে গেল। প্রশ্ন আসবে এরপরে সে কি করেছিল, 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে একটা লাইন যোগ করে। এরপরে কি করেছিল আমরা সবাই জানি, যে কালিয়াকে ল্যাং মারতেই সে ব্যাঙের মতো পড়ে গেল, দিয়ে হাত পা ছুঁড়ে চাচাতে লাগলো, ঠিক এইটাই। পরের লাইনটা চলে এসো, আর একটা ইম্পর্টেন্ট লাইন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? ভয়ে কাঠ হলো কেন? পরের লাইনটা আরো ইম্পর্টেন্ট দেখো, তখন বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড়। কেন ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড় কেন? যখন ভয়ে কাঠ হয়ে গেছিল তখন হিসাবের বাবা হিসাবকে ডাকছিল। ওরা বুঝতে পেরেছিল যে হিসাবের বাবা দেখতে পেয়ে গেছে, শুনতে পেয়ে গেছে, সব জানতে পেরে গেছে, মার খাবে হিসাব। সেই কারণে কিন্তু ওদের বুকের ধুকপুকুনি বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। পরের লাইনটাতে চলে এসো, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল? এরপর সে কি করলো? জামা বদলের বুদ্ধি। এবং তারপরে ওই যে আমি বলেছিলাম, দুটো বাড়ির মাঝে চটপট বোতাম খুলে কিভাবে জামাটা বদল করে নিয়েছিল, সেই কাহিনীটাই তোমাকে দিতে হবে। এরপরে চলে এসো, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। কেন ঢিপ ঢিপ করছিল? বলেই দিয়েছি আগে উত্তরটা। এতে, পরের লাইন, এতে দুজনেরই ভয় কেটে গেল। কিসে ভয় কাটলো? জামাটা ছিঁড়ে গিয়েছিল এবং ওই ছেঁড়া জামাটা যখন অমৃতের গায়ে ছিল, মা যখন দেখলেন তখন সুতো নিয়ে কি করলেন, রিপু করে দিলেন, সেলাই করে দিলেন, মাপ করে দিলেন তিনি। ওতেই কিন্তু তাদের ভয়টা অনেকটাই কেটে গেছিল। এরপরে একেবারে মূল লাইনটাতে আমরা চলে আসি, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। পাঠানের গল্পটা কি ছিল, বা হাসান ভাইয়ের গল্প কি ছিল? দেখো, এই গল্পটা তোমাকে প্রথম থেকেই কিন্তু বলতে হবে যে কুস্তি লড়াই ইত্যাদি হওয়ার পরে যেভাবে জামা কাপড় নোংরা হয়ে যাওয়ার পরে, ছিঁড়ে যাওয়ার পরে কিভাবে হিসাব এবং অমৃত দুই বন্ধু দুটো বাড়ির মাঝখানে এসে খুব সাবধানে
সবার আড়ালে অজান্তে জামা খুলে অদল বদল করেছিল, সেই ঘটনাই কিন্তু বলতে হবে। এবং এর সাথে জামা বদলের ঘটনার সাথে কিন্তু আমার মনে হয় যে তোমাদের হাসানের যে অনুভূতি বা হাসানের যে ভালো লাগার যে বিষয়টা, সেটা একটু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? এবং তার পরের লাইনটাও খুব ইম্পর্টেন্ট। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। একই উত্তর। দেখো, এই লাইনটার শেষে কিন্তু একটা রয়েছে আরও বললেন। এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, তিনি আর কি বললেন। 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। জামা বদলের ঘটনাটা, তারপরে কি বক্তব্য, এটার দ্বারা বক্তা চরিত্রের কোন মানসিকতা ফুটে উঠেছে। তাহলে 3 + 1 + 1, এভাবেও 5 নম্বর কিন্তু আসতে পারে। কোন মানসিকতা আমি বলেছিলাম, একটা শাশ্বত পিতৃহৃদয়ের যে ফল্গুধারা, দুর্নিবার একটা সন্তান স্নেহাকাঙ্ক্ষী একজন মানুষ, সেই মানুষকেই আমরা হাসানের মধ্যে দেখতে পেয়েছিলাম। সে তার ভুল বুঝেছিল, এই জিনিসটাই কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। পরের লাইন ছাত্ররা দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন। কি খাঁটি কথা? খাঁটি কথাটা কি? আমি আগেও উত্তরটা বলে দিয়েছি, মায়ের স্নেহ ভালোবাসা, এটা তো একেবারেই খাঁটি। এবং দ্বিতীয় খাঁটি কথা হচ্ছে যে ওই দুই বন্ধুর মধ্যে অমলিন যে ভালোবাসা, সে ভালোবাসার কোনো জবাব নেই। ওখান থেকেই কিন্তু হাসান বদলে গিয়েছিল। পরের লাইনটা দেখো, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। আমি এর আগে বিস্তারিত ব্যাখ্যা গিয়েছি। নামকরণের সার্থকতা বলতে গিয়ে যে তাৎপর্যপূর্ণ কথাগুলো বলেছি, সাম্প্রদায়িকতা, মানসিকতার অদল বদল, বন্ধুত্বের অদল বদল, পিতৃহৃদয়ের যে বদল এবং বিশ্বায়নের কথা বলেছি, সেই বিশ্বায়নের কথাগুলো সবগুলো কিন্তু একই সাথে তোমরা প্যারাওয়াইজ কিংবা এমনি একটা লিখে আসবে 5 নম্বরের হিসেবে। পরের একেবারে শেষ লাইনে যাও। অমৃত ও ঈশা পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। এই যে গ্রামের সমস্ত মানুষ কিভাবে অমৃতকে, ঈশাকে শ্রদ্ধা করলো, ভালোবাসলো, ছোট্ট দুটো ছেলেকে, এবং তারাও কি শিখলো হাসান এর অনুভূতি থেকে, এটাও কিন্তু তোমাদের লিখে আসতে হবে। এবং সর্বোপরি একটা বড় প্রশ্ন থাকতেই পারে যে নামকরণের সার্থকতা। আমি আগেও বলে দিয়েছি নামকরণের সার্থকতা কিভাবে লিখবে। হ্যাঁ, প্যারা প্যারা করে করে এবং শেষে এই তাৎপর্যপূর্ণ এটা লিখবে যে কিভাবে এটা ব্যঞ্জনামূলক নামকরণ হিসেবে সার্থক এবং সুন্দর হয়ে উঠেছে। আশা করি আমি তোমাদের প্রশ্ন উত্তরগুলো বোঝাতে পারলাম। তো খুব ভালো করে মন দিয়ে পড়ো প্রতিটি লাইন। এছাড়াও কিন্তু আরও অনেক কটা লাইন আছে যেখানে এমসিকিউ আসতে পারে, মাল্টিপল চয়েস। সেখানে কতজন ছেলেকে মানুষ করার কথা সেই বিষয়ে আসতে পারে, ওদের বয়স কত ছিল সেটা নিয়ে আসতে পারে, কে কুস্তি লড়েছিল সেটা আসতে পারে, কাকে ল্যাং মেরেছিল ঈশা, এরকম অনেক অনেক ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, যে বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা ছিল বলে অনেকগুলো চয়েস দিয়ে দিল। তো এইগুলোও তোমরা করবে। ঠিক আছে, আশা করি বুঝেছো তোমরা।